দর্শক এখানে দেখুন তাকে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই চাঁদাবাজির জন্য কিন্তু তার জাতীয় নাগরিক পার্টি চাঁদাবাজ। হ্যাঁ, চাঁদাবাজ। ও টাকা চাচ্ছে এবং যার কাছে চাচ্ছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশী কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন, না হয় এ ধরনের আচরণ কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যিনি হাসনাত আব্দুল্লাহ, তার নামে একটা অভিযোগ এসেছে। তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন এবং বাংলাদেশের বর্তমান ভাইরাল টপিকগুলো একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে আসলাম। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে বাংলাদেশের ভয়াবহ যে পরিস্থিতি এবং বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ যেগুলো রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশের যে ভাইরাল টপিকগুলো রয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সম্মানিত দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কয়েকজন বুদ্ধিজীবী এই মুহূর্তে বিদেশ থেকে বাংলাদেশের সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের পরিচালনা করছেন বলেই অভিমত ওয়াকিবহাল মহলের। এটা শুধু ভারতীয় সংবাদ মাধ্যমের বক্তব্য নয়, বাংলাদেশেরই বেশ কয়েকজন বিশিষ্ট সাংবাদিকই অভিযোগ করছেন। এমন একজন হলেন বাংলাদেশের বিতর্কিত চিকিৎসক পিনাকি ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে ফ্রান্সে বসেই যাবতীয় কলকাঠি নাড়ছেন। অন্যজনের নাম ইলিয়াস হোসেন, যিনি শেখ হাসিনার আমল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মূলত এই দুই বাংলাদেশি অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত নানা ধরনের কুপরামর্শ দিয়ে চলেছেন বাংলাদেশের তদারকি সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এমনকি তাদের নির্দেশে পরিচালিত হচ্ছে বাংলাদেশের যুব সমাজের একাংশ। এবার তাদের টার্গেট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পিনাকি ভট্টাচার্যরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গালিগালাজ ও হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি এও বলা হচ্ছে যে আপনি হয় মোহাম্মদ ইউনূসের আনুগত্য স্বীকার করে নিন, না হলে পদ থেকে সরে দাঁড়ান। এই পরিস্থিতিতে বসে নেই বাংলাদেশের সেনাপ্রধানও, তিনিও নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছেন। এই পরিস্থিতিতে বলা চলে সম্মুখ সমরে বাংলাদেশের দুই সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর এই লড়াইয়ে যে জিতবেন তিনিই বাংলাদেশকে শাসন করবেন বলা চলে। কিন্তু এই লড়াই হচ্ছে ভিতর, বাইরে থেকে একেবারেই বোঝা যাচ্ছে না। তাই কে অ্যাডভান্টেজে রয়েছেন সেটা বুঝতে বেশ কয়েকটি ফ্যাক্টরকে বিশ্লেষণ করতে হচ্ছে। এই মুহূর্তে ভারতে রয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্যদিকে মোহাম্মদ ইউনূস ও তার বাহিনী ভারতের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে রয়েছেন। যদিও বিবিসি বাংলাকে দেওয়া ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ভারত সম্পর্কে নরম কথা বলেছেন। তার বলা বিভিন্ন কথার মধ্যে একটি কথা খুবই তাৎপর্যপূর্ণ। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। যদিও ভারত সরকারের তরফে এরকম কোনো তথ্য স্বীকার করা হয়নি, তাহলে বুঝতে হবে যদি কথা হয়েই থাকে সেটা অতি গোপনীয় কিছু। কিন্তু কেন আচমকা ইউনূস সাহেব প্রকাশ্যে বললেন মোদীর সঙ্গে তার কথা হয়েছে? তিনি যে ভারত সম্পর্কে সুর নরম করছেন সেটা বোঝাতেই কি এটা করলেন? আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরো বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে? এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ.টি. ইমাম আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি এখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কিনা এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা, সরকারের অন্তত একটা অংশ।
আমি একটু একটা রিপোর্ট পড়ি। বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে, সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতা নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেই দিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল, এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটাও একটা ফ্যাক্টর। মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে। তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর, মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যতদূর জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী